নাগপুরের ব্যস্ত রাস্তায় সন্ধ্যার আলো ফুটে উঠেছে, আর একটি রহস্যময় চুরির কেস কালেক্টর রিয়াকে দিনভর ক্লান্ত করে তুলেছে। কিন্তু যখন তিনি এক কাপ কড়া চায়ের খোঁজে একটি সাধারণ চায়ের দোকানে পৌঁছন, তখন তার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মোড় আসে, যেখানে অতীতের ছায়া জীবিত হয়ে ওঠে। কিভাবে একজন মৃত স্বামী, যিনি ১৫ বছর আগে চলে গিয়েছিলেন, হঠাৎ করে একটি দোকানের বাসন ধোয়ার লোক হিসেবে ফিরে আসেন? এই গল্পে লুকিয়ে আছে ভালোবাসা, ত্যাগ এবং একটি অবিশ্বাস্য রহস্য, যা শুনে আপনার মনও হতবাক হয়ে যাবে। চলুন এই আকর্ষণীয় যাত্রায় ডুব দেই, যেখানে একজন নারীর স্বপ্ন পূরণের পথে লুকিয়ে থাকে অজানা সত্যের স্তর। কালেক্টর রিয়া নাগপুর শহরে হওয়া এক বড় চুরির কেস সমাধান করছিলেন। সকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, ক্লান্তিও খুব বেশি এসে গিয়েছিল। কালেক্টর ম্যাডাম তার ড্রাইভারকে বললেন, চলো, আশেপাশের কোথাও ভালো কড়া চা পাওয়া গেলে সেখানে নিয়ে চলো। আজ এক কাপ চা পান করার পরেই সব ক্লান্তি নেমে যাবে। তখন ড্রাইভার সাহেব বললেন যে হ্যাঁ ম্যাডাম, এখান থেকে কিছুটা দূরেই একটা বিখ্যাত চায়ের দোকান আছে, যেখানে ভালো কড়া চা পাওয়া যায়। এরপর ড্রাইভার কালেক্টর ম্যাডামকে নিয়ে চায়ের দোকানে পৌঁছলেন। সন্ধ্যাবেলা ছিল, চায়ের দোকানে বেশ ভিড় লেগেছিল। ড্রাইভার কালেক্টর ম্যাডামকে বললেন, ম্যাডাম দাঁড়ান, আমি আপনার জন্য চা আনাই। কিন্তু কালেক্টর ম্যাডাম বললেন যে দাঁড়াও, আমি নিজেই চলি, বাইরে খোলা হাওয়ায় দাঁড়িয়ে চা পান করলে চা বেশি কাজ করবে। কালেক্টর ম্যাডাম তার গাড়ি থেকে নামলেন এবং দোকানদারকে বললেন যে দুটো কড়া চা পাঠিয়ে দিন। প্রায় ৫ মিনিট পরেই একজন লোক দুটো চা নিয়ে কালেক্টর ম্যাডামের কাছে এলো। কালেক্টর ম্যাডাম এবং ড্রাইভার কড়া চায়ের খুব আনন্দ নিলেন। যেমন চা চেয়েছিলেন, কালেক্টর ম্যাডাম ঠিক তেমনই চা পেলেন। চা পান করার পর কালেক্টর ম্যাডাম তার এঁটো গ্লাসটি দোকানের কাছে রাখার জন্য গেলেন, যেখানে একজন লোক বসে বসে চায়ের গ্লাস ধুচ্ছিলেন। কিন্তু কালেক্টর ম্যাডামের অভ্যাস ছিল যে তিনি কখনো নিজের এঁটো বাসন অন্য কাউকে দিয়ে ধোয়াতেন না। তাই কালেক্টর ম্যাডাম সেখানে পৌঁছলেন এবং সেই লোকটিকে বললেন, আমাকে একটু জল দিন। সেই লোকটি একটি জলের জগ ভরে কালেক্টর ম্যাডামকে দিলেন। কালেক্টর ম্যাডাম তার গ্লাসটি ভালোভাবে ধুয়ে আবার সেখানেই রেখে দিলেন। সেই লোকটি ঘুরে কালেক্টর ম্যাডামকে দেখতে লাগলেন এবং বললেন যে আপনি গ্লাস ধোয়ার কষ্ট কেন করলেন। এবং যেই কালেক্টর ম্যাডাম সেই লোকটির মুখ দেখলেন, কালেক্টর ম্যাডামেরও পায়ের তলার মাটি সরে গেল, কারণ সেই বাসন ধোয়ার লোকটি অন্য কেউ নন, বরং কালেক্টর ম্যাডামের মৃত স্বামী ছিলেন, যিনি আজ থেকে ১৫ বছর আগে মারা গিয়েছিলেন। সেই লোকটি বুঝতে পারছিলেন না যে কালেক্টর তার সামনে দাঁড়িয়ে আছেন তিনি তার স্ত্রী, কিন্তু কালেক্টর ম্যাডাম বুঝে গিয়েছিলেন যে এ তো আমার মৃত স্বামী। শেষ পর্যন্ত এমনটা কিভাবে হতে পারে যে লোকটি মারা গিয়েছিল সে জীবিত কিভাবে পাওয়া যেতে পারে, এবং তার উপর একজন বাসন ধোয়ার লোক হিসেবে কালেক্টর ম্যাডামের মাথা কাজ করছিল না। তার মনে অনেক প্রশ্ন জন্ম নিয়েছিল। তিনি বলবেন তো কি করে বলবেন? তার মাথা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। কোনো রকমে কালেক্টর ম্যাডাম সাহস জোগাড় করলেন এবং দমিত স্বরে সেই বাসন ধোয়ার লোকটিকে বললেন, অর্জুন, তুমি বেঁচে আছো? তুমি কিভাবে বেঁচে থাকতে পারো? তুমি তো মারা গিয়েছিলে। সত্যি কি তুমি অর্জুন? যখন এই কথা সেই বাসন ধোয়ার লোকটি শুনলেন, তখন তার কিছুই মাথায় এলো না। তিনি কালেক্টর ম্যাডামকে বলতে লাগলেন, কে অর্জুন? আপনি আমাকে এমন কেন বলছেন? আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। তখন কালেক্টর ম্যাডাম বললেন, তুমি অর্জুন, তুমি আমার স্বামী ছিলে। তোমার মুখ আমার স্বামীর মুখের সাথে একেবারে মিলে যায়, যিনি আজ থেকে ১৫ বছর আগে মারা গিয়েছিলেন। কিন্তু সেই লোকটি বলতে লাগলেন, এমনটা কিভাবে হতে পারে? তখন কালেক্টর ম্যাডাম তার ফোন বের করলেন। কালেক্টর ম্যাডামের ফোনে তাদের বিয়ের এবং তাদের দুজনের যুগলের ছবি ছিল, যা তিনি সেই লোকটিকে দেখালেন এবং বললেন, এই দেখো। সেই লোকটি ছবি দেখতেই থাকলেন। কালেক্টর ম্যাডাম বললেন, ঠিক আছে, চলো। আমার স্বামীর পিঠে লোহার রড থেকে আঘাত লেগেছিল, তার সেলাই হয়েছিল এবং সেই সেলাইয়ের দাগ আমার স্বামীর পিঠে ছিল। তুমি তোমার পিঠ দেখাও। যদি তোমার পিঠে তেমনই দাগ থাকে, এর মানে তুমি আমার স্বামী। তখন সেই লোকটি স্তম্ভিত হয়ে গেলেন। সেই লোকটি তার শার্টের বোতাম খুললেন এবং নিজের পিঠ কালেক্টর ম্যাডামকে দেখালেন। যখন কালেক্টর ম্যাডাম সেই লোকটির পিঠ দেখলেন, তখন তিনি হতবাক হয়ে গেলেন, কারণ পিঠে ঠিক তেমনই সেলাইয়ের দাগ ছিল যা কালেক্টর ম্যাডামের স্বামী অর্জুনের পিঠে ছিল। এখন কালেক্টর ম্যাডাম পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে এই তার মৃত স্বামী। কালেক্টর ম্যাডাম বললেন, অর্জুন, তুমি বেঁচে আছো? শেষ পর্যন্ত তুমি এত বছর কোথায় ছিলে এবং তুমি আমাকে কেন চিনতে পারছো না? আজ থেকে ১৫ বছর আগে তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে। যদি তুমি বেঁচে ছিলে তো আমাদের কাছে কেন এলে না, এবং তুমি আমাকে কেন চিনতে পারছো না? এরপর সেই বাসন ধোয়ার লোকটি নিজের মুখ থেকে যে রহস্য প্রকাশ করলেন, তা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। শেষ পর্যন্ত কেন কালেক্টর ম্যাডামের স্বামী মারা যাওয়ার ভান করলেন? শেষ পর্যন্ত কেন কালেক্টর ম্যাডামের স্বামী ১৫ বছর আগে ছেড়ে চলে গিয়েছিলেন? আজ এই ভিডিওতে সমস্ত সত্য, সমস্ত গল্প বলবো।
কিন্তু এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক অবশ্যই করে দিন। খুব দারুণ, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্ট বক্সে বলুন যে আপনি এই ভিডিও কোথা থেকে দেখছেন, কোন শহর থেকে, কোন গ্রাম থেকে। আমাদেরও জানা হোক যে শেষ পর্যন্ত আমাদের ভিডিও কোথা থেকে মানুষ দেখছেন। আসলে বন্ধুরা, এই ঘটনা আজ থেকে ঠিক 18 বছর আগের, যখন রিয়ার বয়স 22 বছর ছিল। নিজের চোখে একটি স্বপ্ন নিয়ে বেঁচেছিলেন। তার স্বপ্ন ছিল একজন কালেক্টর হওয়ার, কালেক্টর হয়ে নিজের দেশের সেবা করার, সমাজে পরিবর্তন আনার। কারণ রিয়ার জীবনে তার সাথে এই সমাজ অনেক অন্যায় করেছিল। এই সমাজ এবং প্রশাসন রিয়ার সাথে এবং তার পরিবারের সাথে অনেক খেলা করেছিল। এক সময়ের কথা, যখন রিয়া ছোট ছিলেন, তখন তার বাবা একটি কারখানায় কাজ করতেন। সেই কারখানার মালিক প্রায় 6 মাসের বেতন তার বাবাকে দেননি। তার বাবার পাশাপাশি বাকি কাজ করা লোকদেরও বেতন সেই কারখানার মালিক দেননি। ঘরের খরচও সেই সময় কষ্টে চলছিল। সেই সময় রিয়া ছোট ছিলেন, কিন্তু তিনি সব বুঝতেন। কারখানার সব লোক রিয়ার বাবার সাথে মিলে আন্দোলন করেছিলেন। এমনকি প্রশাসনকে পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছিল, কিন্তু পুলিশও রিয়ার বাবা এবং কারখানার শ্রমিকদের একটি কথাও শোনেনি। কারণ কারখানার মালিক এবং পুরো পুলিশ প্রশাসন একে অপরের সাথে জড়িত ছিল, যার ফলে রিয়ার বাবার সাথে প্রায় আরও 4 জন লোক টাকার অভাব, দারিদ্র্য এবং ঋণের চাপে আত্মহত্যা করে বসলেন। এই সময়টি রিয়ার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। যদি সেই সময় পুলিশ প্রশাসন রিয়ার বাবার কথা শুনত, তাহলে আজ রিয়া বেঁচে থাকতেন, কিন্তু পুলিশ এমনটা করেনি। এই কথার রাগ রিয়ার শরীরের প্রতিটি শিরায় প্রবেশ করে গিয়েছিল। রিয়া ভেবে নিয়েছিলেন যে তিনি একজন কালেক্টর হবেন এবং পুলিশ প্রশাসনে যত দুর্নীতি হচ্ছে তা মুছে ফেলবেন। এই স্বপ্ন নিয়ে তিনি বেঁচেছিলেন এবং প্রাণ দিয়ে পরিশ্রম ও পড়াশোনা করছিলেন। রিয়ার মা ছোটবেলায় তার সঙ্গ ছেড়ে চলে গিয়েছিলেন। রিয়ার জন্য কেবল তার বাবাই তার জীবন ছিলেন। বাবার মারা যাওয়ার পর রিয়া নিজের কাকা এবং কাকিমার সাথে থাকতেন। কিন্তু যখন রিয়ার বয়স 20 বছর হলো, তখন কাকা কাকিমার কাছে রিয়া বোঝা মনে হতে লাগল। তারা রিয়ার সম্বন্ধ একটি বড় পরিবারে ঠিক করে দিলেন এবং সম্বন্ধের বদলে 5 লক্ষ টাকা নিলেন। টাকার লোভে কাকা কাকিমা সম্বন্ধ ঠিক করিয়ে দিয়েছিলেন। রিয়া এতে খুব অসন্তুষ্ট ছিলেন, কিন্তু তিনি বাধ্য ছিলেন। তিনিও বাধ্য হয়ে এই বিয়েতে হ্যাঁ করে দিলেন। রিয়ার বিয়ে হয়ে গেল, কিন্তু তার স্বামী বেশ ভালো ছিলেন। তার নাম ছিল অর্জুন। অর্জুন তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। বিয়ের পর কেবল অর্জুনই ছিলেন যিনি রিয়াকে ভালোভাবে রাখতেন, কিন্তু তার শ্বশুর শাশুড়িরা তাকে একেবারেই ভালোভাবে রাখতেন না। বিয়ের পর শ্বশুর শাশুড়িরা তার থেকে খুব কাজ করাতেন, দিন রাত তার ঘাম ঝরিয়ে দিতেন, কিন্তু তার স্বামী সব সময় তার সঙ্গ দিতেন। রিয়ার চোখে একটি স্বপ্ন ছিল কালেক্টর হওয়ার, কিন্তু এখন সেই স্বপ্ন ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছিল। রিয়ার পড়াশোনাও থেমে গিয়েছিল। তার স্বপ্ন কোথাও অনেক দূরে চলে গিয়েছিল এবং উল্টো তিনি দিন রাত হরের কাজে লেগে থাকতেন। কখনো সবজি রুটি বানাতেন, কখনো ঝাড়ু পোছা করতেন। উল্টো শ্বশুর শাশুড়িরা রিয়াকে মাঠেও মজুরি করাতে নিয়ে যেতেন। রিয়া নিজের জীবনে কখনো এত কাজ করেননি, কিন্তু শ্বশুর শাশুড়ির চাপে তাকে করতে হচ্ছিল। তার স্বামী চাকরিতে যেতেন, যিনি রাত 8টায় বাড়ি আসতেন এবং সকালে 10টায় আবার কাজে চলে যেতেন। কিন্তু সেই সময়েই রিয়া একটু শান্তি পেতেন। যখন রিয়ার স্বামী অর্জুন বাড়িতে থাকতেন, তখন তিনি রিয়াকে খুব ভালোবাসতেন। তিনি রিয়াকে জিজ্ঞেস করতেন, তোমার স্বপ্ন কি? বিয়ের পর তোমাকে খুশি মনে হয় না? তখন রিয়া বললেন, আমার একটি স্বপ্ন ছিল কালেক্টর হওয়ার। আমাকে কালেক্টর হতে ছিল, কিন্তু আমার কাকা কাকিমা আমার বাধ্যতার সুযোগ নিয়ে আমার বিয়ে করিয়ে দিলেন। আমি আপনাকে পছন্দ করি, কিন্তু আমার চোখে একটি স্বপ্ন ছিল যা আমি পূরণ করতে পারছি না। আমাকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব, দিন রাতের ঘরের কাজ, মাঠে কাজ, যার ফলে না আমার পড়াশোনা হচ্ছে এবং না আমি এখন কালেক্টর হওয়ার কথা ভাবতে পারি। কেবল এটাই আমাকে কষ্ট দিচ্ছে। দিন রাত আমাকে জ্বালায়। আমাকে নিজের বাবার প্রতিশোধ নিতে ছিল, যা আমি নিতে পারছি না। তখন তার স্বামী বললেন, তুমি কেন পড়াশোনা করছো না? আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি, তারা তোমার থেকে কাজ করাবেন না, তুমি পড়াশোনা করো। যখন অর্জুন এই কথা বললেন, তখন রিয়া খুশি হয়ে গেলেন। অর্জুন নিজের বাবা মায়ের সাথে কথা বললেন যে রিয়াকে, অর্থাৎ আপনাদের বউকে এখন ঘরের কাজ করাবেন না, এখন সে পড়াশোনা করবে, তার থেকে ঘরে কাজ করাবেন না এবং না তাকে মাঠে নিয়ে যাবেন। কিন্তু রিয়ার শ্বশুর শাশুড়িরা তাদের ছেলে অর্জুনেরও কথা শোনেননি। তারা অর্জুনকে বললেন, তোকে এই ঘরে থাকতে হবে কি হবে না? যদি থাকতে হয় তো তোর বউকে কাজ করতে হবে। তোর বিয়ে কি জন্য করিয়েছি? 5 লক্ষ টাকা কি জন্য দিয়েছি আমরা? যাতে ঘরে কাজ নেওয়া যায়, যে ঘরের খেয়াল রাখতে পারে। আর তুই বলছিস যে একে পড়াশোনা করাও, একে কালেক্টর বানাও। বেচারা অর্জুন নিজের বাবা মায়ের সামনে কিছু বলতে পারলেন না।
তিনি নিজের স্ত্রীকে বলছিলেন, রিয়া, তুমি এই ঘর ছেড়ে চলে যাও, আমার চিন্তা করো না। আমি তো থাকব, তুমি এই ঘর ছেড়ে চলে যাও এবং নিজের পড়াশোনা পুরো করো। কিন্তু রিয়া বলছিলেন, আমি কোথায় যাব? আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আপনি আমাকে এত ভালোবাসেন। যদি আমি আপনাকে ছেড়ে দিই তো এটা আপনার সাথে প্রতারণা হবে। তাই আমি পুরো জীবন এখানেই কাজ করব। আমাকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে না, কিন্তু আমাকে আপনার সাথেই ভাগতে হবে। বেচারা অর্জুন করতেনও তো কি করতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের জীবনে ঝড় এলো। একদিন অর্জুন ঘরে বললেন যে তিনি বাইরে যাচ্ছেন, কিন্তু কিছুদিনের মধ্যেই খবর আসে যে তাদের ছেলে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। যখন গাড়ির দুর্ঘটনা হয়েছিল তখন তার গাড়ি খাদে পড়ে গিয়েছিল। কেবল তার গাড়ি পাওয়া গিয়েছিল, কিন্তু তার দেহ পাওয়া যায়নি। যখন এই কথা রিয়া এবং তার শ্বশুর শাশুড়িরা জানতে পারলেন, তখন তাদের জীবনে ভূমিকম্প শুরু হয়ে গেল। রিয়া দেখলেন যে এখন তার স্বামীও তাকে ছেড়ে চলে গিয়েছেন। অনেক চেষ্টার পরেও প্রশাসন সাহায্য করেনি, রিয়ার স্বামীর দেহ পাওয়া যায়নি। সবাই এটাই বলছিলেন যে তোমার স্বামী খাদে ভেসে কোথাও চলে গিয়েছেন, তাই তোমার স্বামীর দেহ পাওয়া যাচ্ছে না। তুমি নিজের স্বামীকে ভুলে যাও এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া করে দাও। কিন্তু রিয়া নিজের স্বামীর দেহ দেখতে চেয়েছিলেন, যা তিনি পাননি। কিছুদিন আরও কাটল, কিন্তু তবুও তার স্বামীর দেহ পাওয়া গেল না। এখন রিয়া বিধবা হয়ে গিয়েছিলেন। হতাশ হয়ে তিনি মেনেই নিলেন যে তিনি মারা গিয়েছেন। শ্বশুর শাশুড়িরা কিছুদিন পর্যন্ত নিজেদের ছেলের শোকে ডুবে থাকলেন, কিন্তু আবার তারা নিজেদের বউকে খোঁটা দিতে শুরু করলেন। বেচারা রিয়া করতেনও তো কি করতেন। তিনি মনস্থির করে নিলেন যে এখন তিনি নিজের স্বামী ছাড়া সেখানে থাকবেন না। একদিনের কথা, যখন রিয়া নিজের গহনা এবং কিছু টাকা নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে কলকাতায় চলে এলেন। কলকাতায় রিয়া নিজের এক বন্ধুর বাড়িতে ছিলেন। তার নিজের স্বামীর খুব মনে পড়ছিল। বেচারা করতেনও তো কি করতেন। এই দুনিয়ায় তার কেবল একজনই ছিলেন, তার স্বামী, এবং তিনিও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। এখন রিয়ার কাছে কেবল কিছু টাকা বেঁচেছিল, কিন্তু তিনি হার মানেননি। রিয়া নিজের স্বামীর কথা মনে করলেন এবং ভাবলেন, আমার স্বামীও এটাই চেয়েছিলেন যে আমি কালেক্টর হই। আজ যদি তিনি বেঁচে থাকতেন তো আমাকে কালেক্টর অবশ্যই বানাতেন। তাই রিয়া নিজের কালেক্টর হওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন। তিনি ইউপিএসসির পরীক্ষা দেওয়া শুরু করলেন এবং প্রায় 4 বছর পর্যন্ত কলকাতায় থেকে খুব প্রাণ দিয়ে পরিশ্রম করলেন। এবং এই পরিশ্রমের ফল এই হলো যে প্রায় 4 বছর পরে রিয়া শেষ পর্যন্ত একজন কালেক্টর হতে সফল হলেন। এটা রিয়ার জেদ ছিল না, বরং এই জয় রিয়ার আত্মবিশ্বাসের, তার ত্যাগ এবং বলিদানের ছিল। রিয়া নিজের শ্বশুরবাড়ি থেকে লুকিয়ে কলকাতায় এসেছিলেন, যিনি আজ একজন কালেক্টর হয়ে গিয়েছিলেন। রিয়ার চোখে আনন্দের অশ্রু ছিল, তার চোখে জেদের অশ্রু ছিল। রিয়া সবার আগে নিজের স্বামীর ছবি দেখলেন এবং তাকে বললেন, আজ আমি কালেক্টর হয়ে গিয়েছি এবং এই সব কেবল আপনার কারণে হয়েছে। আজ যদি আপনি থাকতেন তো খুব খুশি হতেন, কারণ রিয়ার জীবনে কেবল একজনই মানুষ ছিলেন, তার স্বামী, যিনি এখন তার সাথে ছিলেন না। কিন্তু 4 বছরের পরিশ্রমের পর রিয়া কালেক্টর হতে সফল হলেন। কালেক্টর হওয়ার পর তার প্রথম পোস্টিং মধ্যপ্রদেশের গোয়ালিয়রে হলো, যেখানে প্রায় 2 বছর পর্যন্ত রিয়া কালেক্টরের পদ সামলালেন। কালেক্টর হওয়ার পর রিয়া অনেক কড়া সিদ্ধান্ত নিলেন। নিজের শহর থেকে দুর্নীতি মুছে ফেললেন, থানা এবং প্রশাসনকে মজবুত করলেন। যেখানে যেখানে দুর্নীতি হতো, যেখানে পুলিশওয়ালারা ঘুষ নিতেন, সেখানে রিয়া তাদের সাসপেন্ড করে দিলেন। প্রায় 2 বছর পরে তার বদলি উত্তরপ্রদেশের কানপুরে হলো। সেখানে রিয়া 3 বছর পর্যন্ত কালেক্টরের পদ পেলেন। এরপর রিয়ার বদলি মহারাষ্ট্রের পুনেতে হলো। এসেই তিনি একটি বড় কেস পেলেন। একজন বড় ব্যবসায়ীর এখানে বড় চুরি হয়েছিল এবং রিয়া এই কেসটি সমাধান করতে লেগে গিয়েছিলেন। পুরো দিন ক্লান্তিতে ভরা ছিল। রিয়া এখনও নিজের জিনিসও ভালোভাবে সাজাননি, কিন্তু এরই মধ্যে একটি বড় কেস তার সামনে ছিল, যাকে তাড়াতাড়ি সমাধান করতে ছিল। রিয়া ড্রাইভারকে বললেন, আশেপাশে কোথাও কড়া চা পাওয়া গেলে নিয়ে চলো, ক্লান্তি খুব বেশি এসে গিয়েছে। কড়া চা দিয়ে ক্লান্তি দূর হবে এবং মাথা চলবে, তবেই কেস তাড়াতাড়ি সমাধান করতে পারবো। ড্রাইভার বললেন, হ্যাঁ ম্যাডাম, কাছেই একটি খুব বিখ্যাত চায়ের দোকান আছে। দুজনে সেখানে গেলেন এবং চা পান করলেন। রিয়ার চা খুব পছন্দ হলো। চা পান করার পর রিয়া নিজের গ্লাস নিজে ধুয়েছিলেন, কারণ তিনি নিজের এঁটো বাসন অন্য কাউকে দিয়ে ধোয়াতেন না। তার বিশ্বাস ছিল যে নিজের ছোট জিনিসও আমাদের নিজে পরিষ্কার করা উচিত। যখন এই বাসন ধোয়ার লোকটি দেখলেন তো তিনি চমকে গেলেন। তিনি বললেন, ম্যাডাম, আপনি কেন নিজের বাসন ধুচ্ছেন? এই কাজ আমার, আমি বাসন ধুই। কিন্তু কালেক্টর ম্যাডাম বললেন, না, এটা আমার কাজ।
তখনই তিনি সেই বাসন ধোয়ার লোকটির মুখ দেখলেন এবং হতবাক হয়ে গেলেন। সেই মুখটি তার খুব চেনা চেনা মনে হচ্ছিল। আসলে সেই মুখটি তার স্বামীর ছিল। কিছু সময় পর্যন্ত তিনি কিছু বলতে পারলেন না। যে স্বামী আজ থেকে 15 বছর আগে মারা গিয়েছিলেন, তিনি এখন কিভাবে বেঁচে থাকতে পারেন? তিনি সাহস জোগাড় করলেন এবং জিজ্ঞেস করলেন, অর্জুন, তুমি বেঁচে আছো? তুমি কিভাবে বেঁচে থাকতে পারো? কিন্তু সেই লোকটি কিছুই বুঝতে পারলেন না। তিনি বললেন, ম্যাডাম, আমি অর্জুন নই। তখন কালেক্টর ম্যাডাম বললেন, যদি তুমি আমার স্বামী হও তো তোমার পিঠে আঘাতের দাগ থাকবে। আমার স্বামীর পিঠে সেলাইয়ের দাগ ছিল। যখন সেই লোকটি নিজের পিঠ দেখালেন, তখন কালেক্টর ম্যাডামের পায়ের তলার মাটি সরে গেল, কারণ পিঠে সেই একই দাগ ছিল। কালেক্টর ম্যাডাম থরথর করে কাঁপতে লাগলেন, তার চোখে জল এসে গেল। তিনি এদিকে ওদিকে দেখলেন এবং সেই লোকটিকে বুকে জড়িয়ে নিলেন। সেখানে দাঁড়ানো লোকেরা চমকে গেলেন। একজন কালেক্টর একজন বাসন ধোয়ার লোককে কেন জড়িয়ে ধরছেন? কালেক্টর ম্যাডাম বললেন, অর্জুন, তুমি বেঁচে আছো? তুমি এত বছর কোথায় ছিলে? তুমি এত দূরে কিভাবে এলে? এরপর অর্জুনের চোখে জল এসে গেল। তিনি বললেন, আমার একটি ছোটখাটো দুর্ঘটনা হয়েছিল। যখন তুমি বলেছিলে যে তোমার কালেক্টর হতে হবে, কিন্তু আমার বাবা মায়ের কারণে তুমি এগিয়ে যেতে পারছিলে না, তো আমার মাথায় কেবল একটি কথাই ছিল, কিভাবে তোমাকে কালেক্টর বানাবো। তুমি আমাকে ছাড়তে রাজি ছিলে না, তাই আমি নিজের গাড়ি খাদে ফেলে দিলাম, যাতে সবার মনে হয় যে আমি মারা গিয়েছি। তারপর আমি মহারাষ্ট্রে চলে এলাম এবং এখানে ছোটখাটো কাজ করতে লাগলাম। কিছু সময় পর আমি জানতে পারলাম যে তুমি কলকাতায় ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছ। আমি সব সময় তোমার খবর রাখতাম। যখন তুমি কালেক্টর হলে তো আমি খুব খুশি হলাম। আমি চেয়েছিলাম যে তোমার সাথে দেখা করি, কিন্তু লজ্জিত ছিলাম যে তোমাকে ছেড়ে গিয়েছি। আমি এই সব কেবল তোমার জন্য করেছি, যাতে তুমি কালেক্টর হতে পারো। যদি আমি এই নাটক না করতাম তো তুমি কালেক্টর হতে পারতে না। এটা শুনে রিয়া ভেঙে ভেঙে কাঁদতে লাগলেন। একজন স্বামী নিজের মৃত্যুর নাটক করলেন যাতে তার স্ত্রীর স্বপ্ন পূরণ হতে পারে। তারপর দুজনেই একসাথে থাকতে লাগলেন। রিয়া বললেন, যা হয়েছে তা হয়েছে। এই 15 বছরে যদিও আমি কালেক্টর হয়ে গিয়েছি, কিন্তু আমার জীবনের শূন্যতা কখনো পূর্ণ হয়নি। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে আসতে দিইনি, কিন্তু এখন তুমি সব সময় আমার সাথে থাকবে। এবং এভাবেই কালেক্টর রিয়া এবং অর্জুন আবার এক হয়ে গেলেন। মৃত স্বামী একজন বাসন ধোয়ার লোক হিসাবে পাওয়া গেল। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি পছন্দ হয় তো লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।